আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। শুভেচ্ছা সবাইকে। দেশ ও দেশের বাইরে টেলিভিশন সেটের সামনে বসা সকল দর্শককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির সন্ধ্যা ৭:৩০ সংবাদে। প্রিয় দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে শেষ পর্যন্ত থাকছি আমি নিশাদ জামান তুলি। চলুন সংবাদের শুরুতেই দেখে নেওয়া যাক স্ট্যান্ডার্ড ব্যাংক শীর্ষ সংবাদ শিরোনামগুলো। যাত্রী না পাওয়ায় আজও একটি হজ ফ্লাইট বাতিল। বাড়তি ফ্লাইট চালুর দাবি সংশ্লিষ্টদের। ষোড়শ সংশোধনীর রায়ে জাতির জনককে কটাক্ষ করা হয়েছে বললেন এলজিআরডি মন্ত্রী। আওয়ামী লীগের বক্তব্য আদালত অবমাননার শামিল মন্তব্য বিএনপি মহাসচিবের। বাজারে পেঁয়াজ, রসুন ও আদার দাম ঊর্ধ্বমুখী। অতিবৃষ্টি ও আমদানি স্বল্পতাকে দুষলেন বিক্রেতারা। এবং 15ই আগস্টের আগের রাতে শেখ কামালকে তৎকালীন সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়ে সতর্ক করা হয়। একান্ত সাক্ষাৎকারে বললেন ব্যারিস্টার আমির। সুপ্রিয় সুধী, শীর্ষ সংবাদ শিরোনামগুলো বলছিলাম। সংবাদ এছাড়াও থাকছে আমাদের শুক্রবারের নিয়মিত আয়োজন আমাদের চোখ। খাইতে পারে, ডিম খাই, পিঠা খাই। বাড়িতে যে সমস্ত খাবারগুলো তৈরি করে খাওয়ানো হয় তাতেই আমার মনে হয় যে বাচ্চার বৃদ্ধি সঠিকভাবে হতে পারে। জনস্বার্থ সংশ্লিষ্ট বিশেষ আয়োজন দেখতে থাকুন আমাদের সাথে, চোখ রাখুন মাই টিভি সংবাদে। প্রিয় দর্শক, এবার চলুন দেখে নেব বিস্তারিত প্রসঙ্গ। সৌদিতে হজ যাত্রীদের বাড়ি ভাড়া, ভিসা প্রসেসিং জটিলতা আর মোয়াল্লেম সংকটের কারণে আরো 26টি ফ্লাইট বাতিল হওয়ায় দুর্ভোগ আর ভোগান্তির শিকার হজ যাত্রীরা। আর এজন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। এদিকে হাবের মহাসচিবের দাবি বাড়তি ফ্লাইট চালু করার। সাগর আহমেদের ক্যামেরায় আবু সাইদপুর রিপোর্ট। বারান্দায় আকাশপানে এভাবে তাকিয়ে আছেন রহমত আলী। বয়স আনুমানিক ৬৭ বছর। সুদূর পাবনা থেকে সপরিবারে এসেছেন হজযাত্রার উদ্দেশ্যে, কিন্তু গত ৩ দিন যাবতও নানা সংকটের কারণে সবাই রাত কাটাচ্ছেন হজ ক্যাম্পের বারান্দায়। বিষয়টি নিয়ে আক্ষেপেরও কমতি নেই তাদের। ৩ জনের ভিতরে ভিসা লাগার কথা, আমরা সেখানে আসে দেখি যে 2 জনের হয় নাই, ছেলের হয়েছে, মার হয় নাই। এইরকম ব্যস্তবন্দি আমরা পড়ে আছি এখনো। ওনারা পাসপোর্ট জমা দিছিল কিনা জানি না, তো আমাদের ভিসা হতে দেরি হয়েছে, তো আমরা গত 2 দিন ধরে এখানে আছি। এই মাসের প্রথম সপ্তাহে আমরা দিবে, তাও দেয়নি। আমাদের আসতে বলছে, দেখেন আসি আজ কয়দিন এখানে ভুগতেছি, ফ্লোর পারে শুয়ে গোড় পাড়তেছি। তার মতো অনেকেই রয়েছেন এখানে। ভিসা জটিলতার কারণে ফ্লাইট না হয় 70 বছরের এই বৃদ্ধা পড়ে আছেন মসজিদের বারান্দায়। 7 দিন পরে লইছে আমি এখানে আসে। হ্যাঁ, সবাই চলে গেছে, কিন্তু এখনো কোনো কিছু বলতে পারতেছে না, সঠিক কিছু বলতে পারতে, তথ্য দিতে পারছে না। দীর্ঘদিন থাকা, অপেক্ষা করা, অপেক্ষাটা যে কি কষ্টের জিনিস সেটা যারা অপেক্ষা করে তারাই বুঝতে পারে। এজেন্সি সমন্বয়ে যদি বাস্তব পদক্ষেপ নেয় তাহলে এটা থেকে আমরা এই দুর্ভোগ থেকে আমরা কাটিয়ে উঠতে পারি। এটা তদন্ত করে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। তবে এদিকে সংকট সমাধানে আরো ফ্লাইট চালুর পরামর্শ দিলেন হাবের মহাসচিব। ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে। সেই বৈঠকে হজের ব্যবস্থাপনার বিষয়ে করণীয় কি এ বিষয়ে বিশদ আলোচনা হয়েছে এবং এখনকার যে সমস্যা, সেই সমস্যা থেকে উত্তরণের জন্য বিভিন্ন কর্মপন্থা নির্ধারণ করা হয়েছে। আর হজ অফিসের পরিচালক জানালেন, এ ধরনের বিড়ম্বনা বন্ধে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। বাংলাদেশের বিমানের সঙ্গে গতকালকে আমাদের মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে আমাদের সচিব মহোদয়, হাবের নেতৃবৃন্দ সবাই মিলে যে মিটিংটি হয়েছে, এই 14টি স্লট যদি পুরোটাই ব্যবহার করা যায় তাহলে আমাদের যে নেট লস যেটি হয়েছে, গ্রস লস হয়েছে, সেটি পূরণ করে আমাদের সব যাত্রী যেতে পারবেন, এ ব্যাপারে আশাবাদী। আবু সেতপু, মাই টিভি, ঢাকা। সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন তাতে
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করার ধৃষ্টতা দেখানো হয়েছে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। দুপুরে মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন তাতে ব্যাপকভাবে অসাংবিধানিক এবং অনৈতিক মন্তব্য করা হয়েছে। বিচার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হোক, বাংলার জনগণ সেটা চায় না। বাংলা জনগণের শেষ আশ্রয়স্থল হচ্ছে এই বিচার ব্যবস্থা। আর দর্শক, ষোড়শ সংশোধনী বাতিলের রায় প্রসঙ্গে প্রধান বিচারপতি এস কে সিনহার বক্তব্য দুঃখজনক, এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। নরসিংদীর বেলাবতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। আর এদিকে ষোড়শ সংশোধনীর রায় নিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বক্তব্য আদালত অবমাননার শামিল, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকারের পক্ষ থেকে প্রধান বিচারপতির অপসারণ দাবি করা বিচার বিভাগের জন্য হুমকি স্বরূপ। ইউসুফ আলীর রিপোর্ট। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য করায় সরকারের সমালোচনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমন সমস্ত মন্তব্য করছে যে মন্তব্যগুলো অশালীন নয়, তা আদালত অবমাননার জন্য যথেষ্ট শামিল। আগে নিজেদের দিকে তাকান, নিজেদের চেহারাটা আয়নাতে দেখুন। আপনারা যারা এই সমস্ত কথা বলছেন তারা কি করেছেন, কোথায় নিয়ে গেছেন রাষ্ট্রকে, কোথায় নিয়ে গেছেন দেশকে। সত্য কথাই বেরিয়ে এসেছে আপিল বিভাগের রায়ের মধ্য দিয়ে যে একটা দানবীয় সরকার পরিণত হয়েছেন। আপনারা দানবের মতো সবকিছুকে ধ্বংস করে দিচ্ছেন, গণতন্ত্র ধ্বংস করছেন, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছেন, মানুষের মূল্যবোধগুলোকে ধ্বংস করে দিচ্ছেন। সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। খাদ্যমন্ত্রী কামরুল, আপনি কোন নৈতিকতা নিয়ে কথা বলছেন? সর্বোচ্চ আদালতে দোষী ও দণ্ডিত অপরাধী আপনি সংবিধান রক্ষার শপথ ভঙ্গ করে এখনো মন্ত্রী হিসেবে বহাল রয়েছেন। বিশ্বের ইতিহাসে এমন নজির কি কোথাও আছে? মাননীয় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অপসারণ দাবি করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। খাদ্যমন্ত্রীর বক্তব্য চরম ঔদ্ধত্যপূর্ণ ও স্বাধীন বিচার বিভাগের প্রতি চরম হুমকি। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। এই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের অপসারণ ও গ্রেপ্তারের দাবি মন্ত্রীদের বক্তব্যের মাধ্যমে সুপ্রিম কোর্টে প্রতিপন্ন করার প্রতিবাদ, নিম্ন আদালতের বিচারকদের চাকুরি বিধিমালার অনতিবিলম্বে প্রকাশের দাবিতে আগামী রোববার, বুধবার, বৃহস্পতিবার প্রত্যেকটা জেলা বারে প্রতিবাদ ও বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করছি। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। এবার চলুন ঘুরে আসবো রাজধানীর কাছে বাজার থেকে। রাজধানীর বাজারে পেঁয়াজ, রসুন আর আদার দাম ঊর্ধ্বমুখী। এসব পণ্যের দাম বেড়েছে কেজি প্রতি 20 টাকা। বিক্রেতারা বলছেন, অতিবৃষ্টির কারণে পণ্য পচে যাওয়া এবং আমদানির স্বল্পতাতে এই দাম বেড়েছে। আর ঈদকে সামনে রেখে পণ্যের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা, এমন অভিযোগ রয়েছে ক্রেতাদের। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। রাজধানীর বাজারে পর্যাপ্ত পেঁয়াজ, রসুন ও আদার দেখা মিললেও দাম শুনলে অনেকেরই চোখ কপালে উঠবে। প্রতিটি পণ্যের দাম হয়ে গেছে দ্বিগুণ। পার কেজিতে ওরা 65 টাকা করে বিক্রি করে, আমি এক পাল্লা নিতে আসছি, সেই জন্য 52 টাকা পড়ছে এটা। না না, কমে নাই, সবগুলো বাড়তেছে। আমার মনে হয় আগামীতে আরো বাড়বে। বাড়ার পেছনে ষড়যন্ত্র নাই, যারা এটা নিয়ন্ত্রণ করে তাদের এই দিকে কোনো খেয়াল নাই। বিক্রেতারা বলছেন, বর্ষা মৌসুমে উৎপাদন ব্যাহত ও আমদানি কম থাকায় দাম কিছুটা বেশি। পিসটা একটু কম জম দিয়েছিল, বিভিন্ন রাষ্ট্রের থেকে আমদানি করা লাগবে, বাজার খাইমে যাবে।
এই যুক্তি মানছেন না ক্রেতারা। যে বাজেট তার চেয়ে উদ্যমুখী বেশি খরচ হইতেছে। 2 দিন আগে কিনছি 50 টাকা কেজি, ওনারাই বললো নাকি মহল্লায় 60 টাকার উপরে পড়ছে। সাপ্তাহিক ছুটির দিন হলেও সকালে বৃষ্টির কারণে বেচাকিনা কম সবজির বাজারে। লতি বিক্রি করেছি, বেচাকিনা একদম খারাপ। এগুলা বৃষ্টির কারণে বাজারে কোনো পাইকার ঢুকতে পারে না। তবে ভিন্ন মত ক্রেতা বিক্রেতাদের। মতো মাল পৌঁছাইতে পারে না, এই জন্য যখন জিজ্ঞেস করা হচ্ছে কেন বেশি, বলতেছে যে বৃষ্টির কারণে মাল পৌঁছাতে। দাম তো 200 টাকা পালা চা করলা, কম আছে আজকা। এসএম খুরশিদ আলম, মাই টিভি, ঢাকা। আর এবার আমাদের নিয়মিত আয়োজন আমাদের চোখ। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু প্রশ্ন থাকছে শিশুরা কি সঠিক পুষ্টিমানের খাবার পাচ্ছে? একদিকে চড়া দামের দাপট, অন্যদিকে নিম্নমানের আতঙ্ক। আর শিশুদের নিয়ে এই উদ্বেগ ঠিক কতটা দূর করতে পারছে শিশু খাদ্য আমদানিকারক আর মান নিয়ন্ত্রকরা? প্রিয় দর্শক, এই নিয়ে রিপোর্ট করেছেন মাহবুব সৈকত, ছবি তুলেছেন সাব্বির হোসেন। নবজাতকের জন্মের পর শিশুর প্রথম খাদ্য মায়ের দুধ। তবে মায়ের দুধ না পেলে কিংবা শিশু খেতে না চাইলে অনেক মাই নির্ভর করেন বিকল্প খাদ্যের উপর। আর এই বিকল্প খাদ্যই হলো বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের গুঁড়োদুধ। 6 মাস বয়সের পর থেকে শিশুকে মায়ের দুধের পাশাপাশি দিতে হয় অন্য খাদ্য। ভাত দিয়ে আলু আছে, প্রতিদিন করে প্যাকেটের দুধও খাইতে পারে। আমি বাসে ডিম খাই, আর এই ভাত খাই, আর পিঠা খাই। এ সময় অনেক শিশুই ভাত, মাছ, মাংস কিংবা শাকসবজি, ডিম, ডাল জাতীয় খাবার খেতে চায় না। ডিম দুধ আম্মু প্রতিদিনই দেয়, আমি খাই না, ভালো লাগে না। চকলেটও খাইতে ভালো লাগে। ও আসলে খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই অনীহা। ফলে বাধ্য হয়েই অভিভাবকরা বিকল্প খাদ্যের দিকে ঝুঁকেন। এসব বিকল্প খাদ্যের দামও মধ্যবিত্তের নাগালের বাইরে। একটা কৌটা কিনতে গেলে 900 টাকা। মধ্যবিত্ত যাদের, তাদের জন্য কেনা কিছুটা মুশকিল। তারপরও প্রতি মাসের বাজেটে কাটছাট করে শিশু খাদ্যের যোগান দেন বাবা মা। বাচ্চার সাথে তো আর কম্প্রোমাইজ করা যায় না, সেক্ষেত্রে নিজেদের অনেক কিছু হয়তো কম্প্রোমাইজ করে বাচ্চাটার দিকে খেয়াল দিতে হয়। হ্যাঁ, দাম তো অবশ্যই বেশি, স্বাভাবিক দুধের চাইতে তো অনেক বেশি। ফর্মুলা বাইরের, সবকিছুই বাইরের, জাস্ট প্যাকিংটা বাংলাদেশে হয়। আমাদের বেবি ফুডে লাভ থাকে খুবই কম, আমার মনে হয় 2 থেকে 3% অ্যাভারেজ, এর বেশি কোম্পানিগুলো দিতে পারে না। প্যাকেটজাত এসব খাদ্য কতটুকু মানসম্পন্ন কিংবা মান সংরক্ষণে সংশ্লিষ্টরা কতটুকু তৎপর, সে প্রশ্নও রয়েছে পুষ্টিবিদ এবং ভোক্তাদেরও। যে আসলে খাদ্যটা সঠিক আছে কিনা, নির্ভেজাল আছে কিনা। বাড়িতে যে সমস্ত খাবারগুলো তৈরি করে খাওয়ানো হয় তাতেই আমার মনে হয় যে বাচ্চার বৃদ্ধি সঠিকভাবে হতে পারে। পুষ্টিবিধি হিসেবে বাজারজাত খাবারের কথা আমরা কখনোই পরামর্শ দেব না। তাতে পুষ্টি উপাদান কতখানি কাছে নষ্ট হয়ে গেছে কিনা, তারপরে সেখানে এগুলোকে দীর্ঘদিন সংরক্ষণের জন্য প্রিজারভেটিভ ব্যবহার করা হচ্ছে। তবে আমদানিকারক এবং দেখভালের দায়িত্বে থাকা সংস্থা বিএসটিআই এর দাবি, মান সংরক্ষণে তৎপর তারা। এই পণ্যটি প্রকৃতপক্ষে আমদানি নির্ভর। বাংলাদেশে আমদানির পর পরীক্ষান্তে তা যদি বাংলাদেশ মানসম্মত পাওয়া যায়, সেক্ষেত্রে বিধি অনুযায়ী ছাড়পত্র প্রদান করা হয়। র মেটেরিয়াল সোর্সিং থেকে শুরু করে আমাদের পণ্যটা কনজিউমারের কাছে পৌঁছানো পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের কোয়ালিটি স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করে থাকি। আপনি যে এক্সপায়ারি ডেটের কথা বললেন, সেটাও কিন্তু আমরা সবসময় মনিটর করি। মূল্য নির্ধারণেও রয়েছে তাদের ব্যাখ্যা। র মেটেরিয়ালস থেকে শুরু করে উৎপাদন প্রক্রিয়া এবং সরকারের ডিউটিস, ফিসক্যাল পলিসি, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যেই দামগুলো আছে সেটা কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইস ধরে কিন্তু প্রোডাক্ট, যেহেতু আমাদের অনেক কিছু ইম্পোর্ট বেসড। পণ্যের মূল্য নির্ধারণ সংক্রান্ত কোনো দায়িত্ব বিএসটিআই কে সরকার কর্তৃক প্রদান করা হয়নি। সরকারের অন্য কোনো বিভাগ বা মন্ত্রণালয় থেকে থাকতে পারে। তথ্য অনুযায়ী শুল্ক বাড়ায় প্রায় প্রতি বাজেটেই বাড়ে শিশু খাদ্যের দাম। সবারই চাওয়া শিশু খাদ্যের মান নিয়ন্ত্রণ এবং এর মূল্য সাধারণের নাগালের মধ্যে রাখতে আন্তরিক হবেন আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। এর পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এমন পদক্ষেপ নেবেন না যাতে এই শিশু খাদ্যের মূল্য বৃদ্ধি পায়। সচেতন মহল মনে করছে এজন্য কেবলমাত্র আমদানি নির্ভর না হয়ে এই শিশু খাদ্য উৎপাদনে দেশীয় স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো কার্যকর পদক্ষেপ নেবেন।
প্রিয় দর্শক, মাই টিভি আপনাদের টিভি, তাই আপনাদের কথাগুলো সবসময় আমাদের চোখ দিয়ে তুলে ধরছি আমি মাহবুব সৈকত। নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে। আমাদের এবারের আয়োজন শোকাবহ আগস্ট। শোকাবহ 15ই আগস্টের আগের রাতে শেখ কামালকে তৎকালীন সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়ে সতর্ক করেছিলেন ব্যারিস্টার এম আমিরুল ইসলাম। আর 15ই আগস্ট ভোরে গোলাগুলির প্রচন্ড শব্দে তিনি টেলিফোন করেছিলেন বঙ্গবন্ধুকে, কিন্তু ফোনে পাওয়া যায়নি কাউকেই। ততক্ষণে সব শেষ। আর সেই দিনের স্মৃতি মনে করে আমিরুল ইসলাম বললেন, ইতিহাসকে কলঙ্কিত করেছে 15ই আগস্টের ঘটনা। রিপোর্ট করেছেন শারমিন আসাদ। 1975 সালের 14ই আগস্ট এক বিয়ের অনুষ্ঠানে শেখ কামালের সাথে শেষ ডিনার করেছিলেন ব্যারিস্টার এম আমিরুল ইসলাম। সেখানে তিনি সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়ে সতর্ক করেন শেখ কামালকে। তখনও জানতেন না পরদিন ভোরেই নৃশংস ঘটনা ঘটবে ধানমন্ডি 32 নম্বরে। গোলাগুলির শব্দে প্রথমে বঙ্গবন্ধুর বাসায় ফোন করেন ব্যারিস্টার আমিরুল ইসলাম। পরে তিনি আওয়ামী লীগ নেতা তাজউদ্দিন আহমেদ এবং এসপি মাহবুবের সঙ্গে ফোনে কথা বলেন। চলে যান ধানমন্ডিতে বঙ্গবন্ধুর গড়ে তোলা পুলিশ ক্যাম্পে। আমাদের সিকিউরিটির জন্য বঙ্গবন্ধু কিছুদিন আগেই পুলিশ ক্যাম্প করে দিচ্ছে। আমি ওই পুলিশ ক্যাম্পে থেকে যাচ্ছিলাম খবর নেওয়ার জন্য। পুলিশ ক্যাম্পে তখন লোকজন বেরিয়ে এসে ওই তাদের স্যান্ডেল ট্যান্ডেল খুলে লুঙ্গি টুঙ্গি পরে স্যান্ডেল ইয়েতে করে চলছে। স্যার ওদিকে যায় না, সব শেষ। সে সময় আত্মরক্ষার জন্য ধানমন্ডির অন্য এক বাসায় ওঠেন তিনি। ওদিন আমার বাড়ি থেকে ফ্যামিলি এসে আমরা ওখানেই থাকলাম। পরে সিলেটে চলে গিয়ে সংসদ সদস্যরা একত্রিত হয়েছিলেন। আমাদের উপরে খুব চাপ আসতে লাগলো, বিভিন্ন জায়গা থেকে নানা রকম টেলিফোন কল আসতে লাগলো। নিয়ে সিলেট চলে গেলাম। সিলেট থেকে ওখানে যোগাযোগ করলাম আমাদের যারা আওয়ামী লীগের নেতারা ছিলেন, যেখানে কি করা যায়। 15 আগস্টের ঘটনা ইতিহাসকে কলঙ্কিত করেছে বলে মনে করেন আমিরুল ইসলাম। আমার কাছে মনে হয় যে কারবালার চাইতেও এটা আরো হৃদয় বিদারক নৃশংস হত্যাকাণ্ড আমাদের বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করেছে। শারমিন আসাদ, মাই টিভি, ঢাকা। অসাম্প্রদায়িক চেতনার পথে বাংলাদেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর জীবনী থেকে সবাইকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি HN আশিকুর রহমান। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত এক আলোচনার সভায় তিনি আহ্বান জানান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর 2টার দিকে বিমানবন্দরের মূল ভবনের 3 তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট চেষ্টা চালিয়ে বেলা 3:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানায় 2 নম্বর বহির্নোঙরে এয়ার ইন্ডিয়ার অফিস এলাকায় হঠাৎ আগুন লেগে কালো ধোঁয়া বের হতে থাকে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বরিশালে ডাক্তারদের রোগী দেখার ফি এবং প্যাথোলজি ফি বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে নগরের অশ্বিনী কুমার হল চত্বরের সামনে জাতীয় মানবাধিকার ইউনিটি বরিশাল মহানগরের উদ্যোগে এই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, খেটে খাওয়া অসহায় রোগীরা চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না। এ বিষয়ে সরকারের উদ্যোগী হওয়া জরুরি। দর্শক, আজ 11ই আগস্ট ঐতিহাসিক জাহাজ মারা দিবস। 1971 সালে মহান স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ এবং গৌরবোজ্জ্বল ঘটনা। 71-এর এই দিনে টাঙ্গাইলে পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাধুনিক মরণাস্ত্র, গোলা বারুদ, জ্বালানি এবং রসদ বোঝাই একটি জাহাজে মুক্তিযোদ্ধারা আক্রমণ করে নিজেদের দখলে নেয়। স্থানীয়ভাবে দিনটি জাহাজ মারা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।